আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশিদের জন্য দুবাইয়ে ভিসা বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান। মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত পালন। বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত বন্দেগী। এবং চীনের 1000 বছরের ঐতিহ্য সেঞ্চুরি এগ ডিমের মূল্য সংযোজনে সফল বাণিজ্যিক শিল্প উদ্যোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদান শেষে শুক্রবার বিকেলে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সামিটে বিভিন্ন আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশি নাগরিকদের জন্য আরব আমিরাতে ভিসা বাড়ানো ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের পরিকল্পনা এবং খেলাধুলা ও শিক্ষা সম্পর্ক আরও গভীর করা সহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়েও আলোচনা করেন তিনি। আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহৌল আল ফালাসি দুবাই বিমানবন্দরে তাকে বিদায় জানান। বিমানবন্দরে সংক্ষিপ্ত আলাপে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের ভিসার বিধিনিষেধ তুলে নেওয়া এবং আরও কর্মী নিয়োগের আহ্বান জানান। আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পবিত্র শবে বরাত মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী। ইসলামে যে কটি ফজিলতপূর্ণ ও বরকতময় রাত আছে তার অন্যতম এই রাত। পবিত্র এই রাতে নিজের পরিবার, সমাজ ও বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। শাকির আদনানের রিপোর্ট। পবিত্র শবে বরাত মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময় একটি রাত। লাইলাতুল বরাতের ফজিলত, তাৎপর্য, শিক্ষা ও করণীয় নিয়ে কোরআন ও হাদিসের আলোকে মসজিদে মসজিদে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ তাআলা এ রাতে মুসলমানদের পাপ থেকে মুক্তি দেন। ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত এ রাতে জীবনের সব ভুলভ্রান্তি এবং পাপের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত এ রাতে বাবা মা, প্রিয়জন ও আত্মীয় স্বজনদের জন্য কবর জিয়ারত করা হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। 16তম এশিয়া ফার্মা এক্সপোয়ে বিদেশিরা বাংলাদেশের ঔষধ শিল্পের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেছেন। সেই সাথে এই শিল্পে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন তারা। মেলার শেষ দিনেও দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। উদ্যোক্তারা বলছেন, এই ধরনের উদ্যোগ দেশের প্রতিষ্ঠানগুলোকে নতুন উপাদান ও উন্নত যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহিত করবে। সাদি মাহমুদের রিপোর্ট। বর্তমানে বাংলাদেশেই বিশ্বমানের ঔষধ উৎপাদিত হচ্ছে এবং অভ্যন্তরীণ চাহিদার 98% পূরণ করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে 157টি দেশে মানসম্মত ঔষধ রপ্তানিও হচ্ছে। পূর্বাচলে 3 দিনের এশিয়া ফার্মা এক্সপোতে দেশের ঔষধ শিল্পের বিভিন্ন আবিষ্কার এবং অগ্রগতির নানা বিষয় ফুটিয়ে তোলা হয়। এবারের আয়োজনে 32টি দেশের 800টি কোম্পানি অংশগ্রহণ করে। এতে করে দেশি বিদেশি উদ্যোক্তারা
ঔষধ শিল্প সংক্রান্ত আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি, যন্ত্রাংশ এবং কাঁচামাল সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। বিদেশ থেকে বা বিদেশি যে সমস্ত কোম্পানিরা বাংলাদেশে বিভিন্ন মেশিনগুলো এক্সপোর্ট করে, তারাও দেখছে জিনিসটা দেশে এই জাতীয় প্রোডাক্ট তৈরি করছে। তারা আমাদের সাথে জয়েন্ট কোলাবোরেশনে অথবা আমাদের সার্ভিস সাপোর্ট নিয়ে কোনো কিছু দেশে করতে পারে কিনা সেটাও তারা দেখছে, এবং আমাদের দেশ থেকে কিছু নিতে পারে কিনা সেটাও তারা দেখছে। We thought there are many opportunities in Bangladesh market and many customers come to us. You can see the collection of our visiting card is already full. এ ধরনের ফার্মা এক্সপো দেশের ঔষধ শিল্পকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন মেলায় অংশগ্রহণকারীরা। সব ধরনের প্রোডাক্টের কাঁচামাল, ফিনিশ প্রোডাক্ট, এভরি সলিউশন এখন লোকালি ইনসেপ্টটা প্রোভাইড করতে পারে। প্লাস আমরা এখন এক্সপোর্টের দিকেও যাচ্ছি। কোয়ালিটির ব্যাপারে ইনসেপ্টটা কখনোই ছাড় দেয় না, সুতরাং আমি সবাইকে বলবো যে আপনি লোকালি প্রডিউসড এপিআই ব্যবহার করুন, এবং তাতে করে আপনার সময় বাঁচবে, ইকোনমিক্যালি সেভ হবে। সামনে একটা সময় আসবে যখন হয়তো আমরা বাইরেও এপিআই এক্সপোর্ট করব, তখন হয়তো ইন্ডিয়া, চায়না, ওদের পাশাপাশি বাংলাদেশের নামটাও উচ্চারিত হবে এজ এ কোয়ালিটি ম্যানুফ্যাকচারার অফ ফিনিশ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট অ্যাজ ওয়েল এজ র মেটেরিয়ালস। বর্তমানে $3 বিলিয়ন বাংলাদেশি ঔষধ শিল্পকে চলতি বছরের মধ্যে $6 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন আয়োজকরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। উপবৃত্তি নিয়ে এখনও শুধু একটি কোম্পানির গ্রাহক হতে বাধ্য করা হচ্ছে প্রায় 64 লাখ শিক্ষার্থী এবং তাদের অভিভাবককে। উপকারভোগীদের মোবাইলে গত কিস্তির অর্থ পৌঁছে দিতে ব্যর্থ হওয়ার পর আবারও গত সরকারের আশীর্বাদপুষ্ট বিতর্কিত প্রতিষ্ঠান নগদের মাধ্যমে বৃত্তির 2,500 কোটি টাকা নিতে প্রজ্ঞাপন জারি করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। মোবাইলে আর্থিক লেনদেন সেবাদানকারী অন্য প্রতিষ্ঠানগুলো বলছে, এভাবে একটা কোম্পানিকে সুবিধা দেওয়াটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় থাকা সরকারের স্পিরিটের সঙ্গে যায় না। রিজভি নওয়াজের রিপোর্ট। 2020 সালের সিদ্ধান্ত অনুযায়ী ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। অর্থের অভাবে যাতে শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে না যায় সেজন্য সরকারের এই উদ্যোগ। কিন্তু এই মহতী কার্যক্রমও বাদ পড়েনি দুর্বৃত্তায়ন থেকে। নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের পছন্দের বদলে গত বছরের জানুয়ারি থেকে উপবৃত্তির অর্থ বিতরণের দায়িত্ব দেওয়া হয় লাইসেন্সবিহীন কোম্পানি নগদকে। কয়েক মিলিয়ন ডলার খরচ করেছি। ছাত্রছাত্রীদেরকে যখন আমরা অ্যাকাউন্ট খুলেছি তাদের জন্য প্রতি অ্যাকাউন্টের পিছনে একটা খরচ আছে। তাদেরকে বলা হচ্ছে যে তুমি চয়েস মতো নিতে পারবে না, তোমাকে একটা জায়গা থেকে নিতে হবে। তখন আমি মনে করি যারা এই ইনভেস্টমেন্টগুলো করেছে এটা তাদের রিসোর্সকে ওয়েস্ট করা হলো। গত অর্থ বছরে 63 লাখ শিক্ষার্থীকে নগদের মাধ্যমে উপবৃত্তি দেওয়ার চেষ্টা করে 4 দফায় সময় বাড়িয়েও শেষ পর্যন্ত অর্ধেকেরও কম 24,33,000 শিক্ষার্থীকে টাকা পৌঁছাতে পেরেছে নানা অনিয়মের অভিযোগে ধুঁকতে থাকা প্রতিষ্ঠানটি। শেষে বাধ্য হয়ে বিকাশ, রকেট সহ অন্য এমএফএস এবং অনলাইন ব্যাংকের সহযোগিতা নিয়ে উপবৃত্তির টাকা বিতরণ করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। নগদের এই অক্ষমতার বিষয়টি নিয়ে বিব্রত বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যানও। এগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে, কারণ আমার পে প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে। আমার মনে হয় আপনারা হয়তো শুনবেন সমাজ কল্যাণ আস্তে আস্তে আর একটু কম্পিটিটিভ একটা জায়গায় যাওয়ার চেষ্টা করবে, আর এটা আমাদেরও সেটাই ইচ্ছা। অবভিয়াসলি যদি আমরা দেখি যে ক্যাপাসিটি নাই, তখন আমরা কেন ওদেরকে দিব? বারবার ব্যর্থ হওয়ার পরও কেন উপবৃত্তি দিতে একমাত্র নগদকেই বেছে নেওয়া সে বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করলেও সরকারের অতিরিক্ত সচিব, ট্রাস্টের এমডি স্মৃতি কর্মকার এবং স্কিমটির পরিচালক আসাদুল হক ক্যামেরায় কথা বলতে রাজি হননি। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ 11 জন দগ্ধের ঘটনায় 8 জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে একজনের শরীরের 99 ও আরেক জনের 95% পুড়ে গেছে। চিকিৎসক জানিয়েছে আহতদের প্রায় সবাই শ্বাসনালী পুড়ে গেছে। জানাচ্ছেন নাজিব বেগ। সাভারের আশুলিয়ায় পরিবার নিয়ে থাকতেন চাকরিজীবী মোহাম্মদ সুমন। শবে বরাত উপলক্ষে মা ও ভাই সোহেলের পরিবার বেড়াতে আসেন সেখানে। রাতে পিঠা তৈরির সময় গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ দগ্ধ হন 11 জন। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর তাদের আনা হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। একে পরিবারে ভাই বোন
দুই ভাই এবং ছোট ভাইয়ের ওয়াইফ এবং হচ্ছে বাচ্চা ছিল 4টা। ওনার ছোট ভাইয়ের নাম হচ্ছে সুমন, বেশি গুরুতর অবস্থা। যে বাচ্চাটা ভাই, যে 3 মাসের বাচ্চাটা, ওনার এক সাইড আর চোখের এই সাইড থেকে এই পর্যন্ত পুরো একবারে হয়ে গেছে। দগ্ধদের বেশিরভাগের অবস্থা গুরুতর। তো 11 জনের মধ্যে সবারই হচ্ছে শ্বাসনালী পুড়েছে, তার মধ্যে 8 জন আশঙ্কাজনক অবস্থায় আছে। তো 8 জনের মধ্যে আবার 2 জনের হচ্ছে 99%, একজনের 95% পড়েছে এবং ওনারা খুবই গুরুতর অবস্থায় আছেন। বাকি যারা আছেন তাদেরও মেজর বার্ন হয়েছে, কারো 42%, কারো 25%, 20% এরকম করে আছে। আহতদের মধ্যে 4 জন শিশু রয়েছে, যাদের একজনের বয়স কেবল 3 মাস। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। চীনে আধুনিক শিল্প প্রতিষ্ঠানে বিশেষ প্রক্রিয়ায় ডিমের মূল্য সংযোজন কাজ করছে আধুনিক শিল্প প্রতিষ্ঠান। পুরনো ঐতিহ্যকে বাণিজ্যিক রূপে উপস্থাপনের মাধ্যমে তৈরি হচ্ছে কর্মসংস্থান, বাড়ছে কৃষি শিল্পের পরিসর। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চীনের গুয়াংডং প্রদেশের কাইপিং পোল্ট্রি শিল্প এলাকার এই আধুনিক প্রতিষ্ঠানটি কাজ করছে উৎপাদিত হাঁসের ডিমের মূল্য সংযোজনে। সেঞ্চুরি এগ বা সল্টেড এগ তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই দারুণ অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে। সেঞ্চুরি এগ মূলত চীনের ডিম সংরক্ষণের পুরনো এক ঐতিহ্য। চা পাতা, ধানের তুষ আর কাদামাটি দিয়ে পেস্ট তৈরি করে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় সেঞ্চুরি এগ। সে অনেক আগের কথা, তখন চীন মিং সাম্রাজ্যের আওতায়। বহুদিন ডিম সংরক্ষণ করার জন্য তারা এই পদ্ধতিটি ব্যবহার করতে শেখে। কথিত আছে এভাবেই শুরু হয় সেঞ্চুরি এগ তৈরি। ধারণা করা হতো এভাবে সংরক্ষণ করলে ডিম 100 বছর পর্যন্ত খাবার উপযোগী থাকে। খামারে শুধু ডিম উৎপাদন করে যে মূল্য পাওয়া যেত, তার চেয়ে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহুগুণ লাভ গুনছে এই প্রতিষ্ঠান। পাশাপাশি বাড়ছে ডিমের পুষ্টিগুণও। সেঞ্চুরি এগে রয়েছে উচ্চমানের প্রোটিন, যা শরীরের পেশি গঠনে সহায়তা করে। এতে আছে ভিটামিন এ, চোখের স্বাস্থ্যের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। রয়েছে ভিটামিন ই, যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও এতে বিটা ক্যারোটিন, আয়রন এবং বিভিন্ন মিনারেলস রয়েছে, যা আমাদের শরীরকে শক্তি প্রদান করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কৃষি পণ্যের মূল্য সংযোজন ছাড়া কৃষকের আয় বাড়ানো যেমন সম্ভব নয়, একই সাথে সম্ভব নয় কর্মসংস্থানের। হাঁসের ডিমের মূল্য সংযোজন করে নানান ধরনের ডিম জাতীয় পণ্য উৎপাদন করে এই প্রতিষ্ঠানটি দেখিয়েছে এই সময় এসে চতুর্থ শিল্প বিপ্লবের ইন্ডাস্ট্রি বা কৃষি পণ্য উৎপাদনকারী ইন্ডাস্ট্রিগুলোর চেহারা এরকমই হতে হবে। বিষয়টি নিয়ে আমরা যদি ভাবি, সময়ের সাথে এটা অমূলক হবে না। চীনের গুয়াংজুর কাইপিং থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার করা হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। এ পর্যায়ে ভাষার মাস ফেব্রুয়ারি। যারা শুনতে পান না কিংবা বলতে পারেন না, সমাজে তাদের নানাভাবে অবহেলার শিকার হতে হচ্ছে। সেবাদাতা প্রতিষ্ঠান সহ নানা ক্ষেত্রে ইশারা ভাষা বুঝতে পারার সুযোগ কম থাকায় স্বাভাবিক জীবনযাপনে বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা ভোগান্তিতে পড়ছেন। বিশেষজ্ঞরা বলছেন, সবাই যাতে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের ভাষা বুঝতে পারে, সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানে ইশারা ভাষা শেখানোর ব্যবস্থা রাখতে হবে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। শারীরিক প্রতিবন্ধিতা এই তরুণদের এমন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে যে তারা মনের ভাব মুখের ভাষায় প্রকাশ করতে পারছেন না। তাদের যোগাযোগের মাধ্যম বিভিন্ন ধরনের আকার ইঙ্গিত। বাংলাদেশের বহু মানুষকে বাক ও শ্রবণ প্রতিবন্ধিতার কারণে ইশারা ভাষায় যোগাযোগ করতে হচ্ছে। সমাজে এই ভাষা বোঝানোর সুযোগ সীমিত থাকায় নানা ক্ষেত্রে তাদের সংকটে পড়তে হচ্ছে। প্রশিক্ষকরা বলছেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জীবনকে সহজ করতে ইশারা ভাষার প্রশিক্ষণ বাড়াতে হবে। বাংলা ইশারা ভাষার উন্নয়নে সকলের একটি দাবি যে বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট প্রয়োজন।
যা দোভাষী তৈরি এবং ইশারা ভাষা নিয়ে গবেষণা এবং ইশারা ভাষার উন্নয়নে ব্যবহৃত হবে। বিশেষজ্ঞরা বলছেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সমাজে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক শিক্ষায় ইশারা ভাষা শেখার সুযোগ রাখতে হবে। শ্রবণ প্রতিবন্ধী মানুষরাই ইশারা শিখবে তা না, আপামর জনসাধারণ যারাই আমরা আছি, চাকরি ক্ষেত্রে যারা আছে, ব্যাংকিংয়ে যারা আছে, চিকিৎসা ক্ষেত্রে যারা আছে, সবার জন্য ইশারা ভাষাটা জানা জরুরি। যদি মাথা ব্যথা হচ্ছে তার যেন বোধগম্য হয় ডক্টরের যে এখানে মাথা ব্যথা হচ্ছে, তার জন্য তার যে সিলেবাস আছে সেখানে ইশারা গলত সংযোজনটা অতীব জরুরি। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অফিস, শিক্ষা এবং স্বাস্থ্য যে কোনো ক্ষেত্রে যোগাযোগ করাটা তাদের জন্য জরুরি, আর যোগাযোগের অধিকার তো সবার। লুথরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আরও একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে কৃষি সংবাদ। মাদারীপুরের শিবচরে বুড়ি কাটা পেঁয়াজ তুলতে ব্যস্ত কৃষক, তবে দাম কম হওয়ায় উদ্বিগ্ন তারা। সংরক্ষণাগার না থাকায় উৎপাদন খরচের অর্ধেক দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। বাজার মূল্য কমের জন্য পেঁয়াজ আমদানিকে দুষছেন চাষিরা। তাই পেঁয়াজ উত্তোলনে মৌসুমে আমদানি বন্ধের দাবি কৃষকের। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ রাহাত হুসাইনের রিপোর্ট। জানুয়ারি মাসেই মাদারীপুরের মাঠ থেকে তোলা শুরু হয়েছে নতুন পেঁয়াজ। পদ্মা, আরিয়াল খাঁ, কুমারনদ বেষ্টিত এ জেলার পেঁয়াজও উন্নত মানের। পেঁয়াজ চাষে ছাড়, বীজ, কীটনাশক, দিনমজুর, জমি চাষে বিঘা প্রতি 1 লাখ থেকে 1,20,000 টাকা খরচ হয়েছে কৃষকের। এবছর বিঘা প্রতি 30 থেকে 40 মন পেঁয়াজ হয়েছে। সে হিসাবে 1 মন পেঁয়াজের উৎপাদন খরচ প্রায় 4,000 টাকা। অথচ প্রতি মন পেঁয়াজ 1400 থেকে 1600 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। চরম লোকসানের কারণে দিশেহারা তারা। ইন্ডিয়ান এলসি আইসা আমাদের পেঁয়াজের যে পরিস্থিতি 30-40 হাজার টাকা বিঘায় উঠবে। পেঁয়াজের যে দাম অবস্থা, তাতে দেখা যাচ্ছে আমাদের দেশের কৃষক একেবারেই ধ্বংসের মুখে। সরকারের কাছে আবেদন এটাই জানাই, কোলেস্ট্রল রাখার জন্য। কৃষক বাঁচাতে পেঁয়াজের মৌসুমে আমদানি না করার অনুরোধ জেলার এই উপ সহকারী কৃষি কর্মকর্তার। কৃষক এখন ন্যায্য দাম পাচ্ছে না, দাম কমে গেছে, কৃষকের লস। তাতে আমাদের সরকার কর্তৃক যেন আমাদের দক্ষিণবঙ্গে এই মাদারীপুর জেলায় শিবচরে যেন কোলেস্ট্রল ব্যবস্থা করে দেয়। দেশে পেঁয়াজের চাহিদা পূরণে মাদারীপুর জেলা অন্যতম ভূমিকা রাখছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। সারা দেশে পেঁয়াজের যে চাহিদা, সেই চাহিদা পূরণে মাদারীপুরের কৃষিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবছর জেলায় 4065 হেক্টর জমিতে বড়িকাটা পেঁয়াজ চাষ হয়েছে। লোকসান এড়াতে মাদারীপুরে পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণের দাবি চাষিদের। মাদারীপুর থেকে রাহাত হুসাইন, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে খুলনার রূপসা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ হয়েছে। বিভাগীয় প্রশাসনের ব্যতিক্রমী এই আয়োজনের নামে মানুষের ঢল। সংশ্লিষ্টরা বলছেন, এমন আয়োজন নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সৃষ্টিশীল কাজের প্রতি আগ্রহী করবে। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। অথই জলরাশি, ঢেউয়ের সঙ্গে মাঝি মাল্লার বৈঠার ছন্দ, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আকর্ষণে রূপসা নদী তীরে বিনোদন প্রেমীদের উপচে পড়ার ভিড়। 1 নম্বর কাস্টমস ঘাট থেকে খান জানালী সেতু পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশ নেয় খুলনার বিভিন্ন এলাকার 10টি নৌকা। তারুণ্যের উৎসব উপলক্ষে কালের আবর্তে হারিয়ে যেতে বসা আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ আয়োজন, যার আকর্ষণে ঘর থেকে রূপসা তীরে ছুটে এসেছেন ছেলেবুড়ো সবাই। আমরা এখানে নৌকা বাইচ দেখতে আসছি, ভালো লাগছে প্রতিযোগিতা দেখার জন্য। এটা তো আমরা সবসময় দেখতে পাই না, এখন স্কুল থেকে নিয়ে আসছে, তো আমরা এটা দেখতে খুবই ইচ্ছুক। তারুণ্যের উৎসব উপলক্ষে তো আমরা সবাই আর কি এখানে দেখতে আসলাম যে
কিভাবে হয়। তো আমরা বন্ধু বান্ধব নিয়ে আসছি, খুবই ভালো লাগছে। এমন উদ্যোগ তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মকে বাংলার ঐতিহ্যের সাথে পরিচিত হতে সহায়ক হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এটি হচ্ছে তারুণ্যের উৎসব এবং সকলে মিলে আমরা সকলের প্রচেষ্টায় এই বাংলাদেশ থেকে সমৃদ্ধশালী বাংলাদেশ, এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা তারুণ্যের উৎসব উদযাপন করছি। তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ করে তোলার জন্য এবং তাদের মধ্যে দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে গড়ে ওঠার জন্য আমরা এই চাকরি মেলা সহ নৌকাবাইজ প্রতিযোগিতা সহ আরো অনেক কিছুর আয়োজন করছি। নির্মল বিনোদনের পাশাপাশি গ্রাম বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রতি বছরই নৌকাবাইজের আয়োজনের আহ্বান খুলনাবাসীর। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। জানাবো খেলার খবর। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। ওয়ার্ল্ড গভর্নেন্স সামিটে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশিদের জন্য দুবাইয়ে ভিসা বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান। মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত পালন। বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত বন্দেগী। এবং চীনে হাজার বছরের ঐতিহ্য সেঞ্চুরি এগ ডিমের মূল্য সংযোজনে সফল বাণিজ্যিক শিল্প উদ্যোগ। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভির সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।